প্রিয় ছাত্রছাত্রীরা, স্পেকট্রোস্কোপিক টার্ম সিম্বল নিয়ে আগের একটি ভিডিও তৈরি করা হয়েছে। এই ভিডিওটি দেখার আগে যদি সেই ভিডিওটি দেখে নেওয়া হয় তাহলে মনে হয় আমার সুবিধা হবে। তো সেখানে স্পেকট্রোস্কোপিক টার্ম কি করে জেনারেট করলো এবং জিমান এফেক্টের যে ধারণা, সেই ধারণাটাকে আমি সেখানে স্পষ্ট করার চেষ্টা করেছি। যেখানে স্পেকট্রোস্কোপিক টার্মের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এনার্জি স্টেট, যেখানে অ্যালাউড লেভেলগুলোর মধ্যে এনার্জি ট্রানজিশন হচ্ছিল, এবং সেই লেভেলগুলো কি দেখা যাচ্ছে যে লেভেলগুলো আমরা একটা ভাবছিলাম সেটা হচ্ছে ক্লোজলি স্পেসড, বা কোনো ফিল্ড যদি সেখানে অ্যাপ্লাই না করা হয় তাহলে দেখা যাবে যে সেখানে ডিজেনারেসিটা থেকে যাচ্ছে, অর্থাৎ আসলে কিন্তু সেখানে একাধিক লেভেল সমশক্তি সম্পন্ন আছে। আবার যখন তাহলে পসিবল, তখন কি হয় যে আমরা একটা যে ট্রানজিশন সম্ভাবনা ছিল সেখানে হচ্ছে একাধিক সম্ভাবনা তৈরি হচ্ছে। আবার যখন একটা ইউনিডিরেকশনাল ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা হচ্ছে তখন এই সমস্ত লেভেলের ডিজেনারেসিটা ডিস্ট্রয়েড হয়ে যাচ্ছে, অর্থাৎ একটা এনার্জি বেড়ে যাচ্ছে, কমে যাচ্ছে, এর ফলে এরকম একটা এনার্জি স্টেট, নতুন নতুন স্টেট জেনারেট করছে, এবং তখন আরো কমপ্লিকেটেড স্পেকট্রাগুলো এসে পড়ছে, এবং এই ধারণাই কিন্তু আমরা জিমান এফেক্টের ক্ষেত্রে পাই। তাহলে একটা টার্ম একটা ইলেকট্রনিক স্টেটকে রিপ্রেজেন্ট করছে, সেই টার্মটা দেখা যাচ্ছে ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে সেখানে কিন্তু দেখা যাচ্ছে আরো ফার্দার মাইক্রো স্টেটে তারা ডিভাইড করে যাচ্ছে, এবং এই মাইক্রো স্টেটগুলো, অর্থাৎ একটা স্পেকট্রোস্কোপিক টার্মের আন্ডারে কিন্তু একাধিক মাইক্রো স্টেট পসিবল হচ্ছিল। তো সেই মাইক্রো স্টেটকে ডিটারমিন করার জন্য যে টার্ম ডিগনিশন আমরা শিখেছিলাম, সেটা আমরা জানি স্পিন মাল্টিপ্লিসিটি, এল ভ্যালু, এবং আরেকটি নতুন কোয়ান্টাম নাম্বার আমরা নিয়ে এসেছিলাম জে ভ্যালু, যেখানে জে এর মানেটা কি না, জে এর মানটাও কোয়ান্টাইজড ভ্যালু, অর্থাৎ স্পিন, রেজাল্টেন্ট স্পিন আর রেজাল্টেন্ট অরবিটাল মোশন এরা যখন কাপল করে যাচ্ছে তখন এই নতুন কোয়ান্টাম নাম্বারটা জেনারেট করছে, এবং জে এর এই কোয়ান্টাইজড ভ্যালুটা এল প্লাস এস থেকে এল মাইনাস এস এই রেঞ্জের মধ্যে ভ্যারি করছে, এবং প্রত্যেকটা যে ভ্যালুর মধ্যে ডিফারেন্স হচ্ছে 1। তো এবার আরেকটি কেস আমরা দেখে নিই পলি ইলেকট্রনিক অ্যাটমে যাওয়ার আগে, যে যদি আমি হিলিয়ামের ক্ষেত্রে এরকম স্পেকট্রোস্কোপিক টার্ম আমরা বের করতে চাইছি হিলিয়াম সিস্টেমের জন্য, তাহলে সেটি করার জন্য আমাকে প্রথম কাজটি হচ্ছে তার ইলেকট্রনিক কনফিগারেশন লিখে ফেলতে হবে 1s2, অর্থাৎ এখানে দুটি ইলেকট্রন রয়েছে, তার মানে দুটি ইলেকট্রন তাদের L1, একটার ক্ষেত্রে আরেক 1, আরেকটি 0, আরেকটি ইলেকট্রন হচ্ছে সেটাও এস লেভেলের ইলেকট্রন, সেটাকে আমি L2 বলছি, সেটার মানও 0। কেন 0 করা হলো না, এটা এস ইলেকট্রনের কথা বলা হচ্ছে। তাহলে এই দুটোর সাম আমরা করেছিলাম, L1 প্লাস L2 করেছিলাম, সেখান থেকে আমরা ক্যাপিটাল এল পেয়েছিলাম, এবং সেই এল এর মান এক্ষেত্রে 0। ক্যাপিটাল এল ইজ ইকুয়াল টু 0 ইমপ্লাইজ দ্য এস টার্ম। এই যে এল ভ্যালুটা, এইটা এস টার্মটা পেলাম। এবার কি হিসেব করতে হবে, এই যে দুটি ইলেকট্রন রয়েছে, অর্থাৎ প্রত্যেকটি ইলেকট্রন তাদের S1 এবং S2, যেহেতু 1s লেভেলে ইলেকট্রনটার অবস্থান কিরকম হবে, একটা যদি আপ স্পিনে থাকে আরেকটা অবশ্যই ডাউন স্পিনে থাকবে, তাহলে একটার ক্ষেত্রে S1 যদি হাফ বলি অবশ্যই এটা মাইনাস হাফ, সুতরাং এটির যদি আমরা সাম করি তাহলে আমরা ক্যাপিটাল এস পাবো। কনফিউজড হওয়ার কারণ নেই, এই এস কিন্তু আলাদা, এটা হচ্ছে রেজাল্টেন্ট স্পিনটাকে, এই এস হচ্ছে রেজাল্টেন্ট স্পিন, সেইটা এস ইজ ইকুয়াল টু তাহলে কত হবে, প্লাস হাফ প্লাস মাইনাস হাফ, তার মানে এটাও 0 হয়ে গেল। তাহলে 0 যদি হয় তাহলে স্পিন, টোটাল স্পিন আমার দাঁড়ালো 0, তাহলে সেখান থেকে আমাকে স্পিন মাল্টিপ্লিসিটি বের করতে হবে 2s প্লাস 1 ভ্যালুটা, তাহলে 2s প্লাস 1 যদি করা হয় তাহলে আমরা কত পাচ্ছি, 2 ইন্টু 0 প্লাস 1 দ্যাট ইজ 1, তাহলে কোন এই 1s আমরা এই টার্মটা তাহলে পাবো। এবার আমি যদি দ্বিতীয় একটা অবস্থা ভাবছি, এই হিলিয়ামটাকে আমি এক্সাইট করছি, এবং এক্সাইট করার ফলে হয়তো দেখা গেল তার ইলেকট্রনিক কনফিগারেশন
এই S2 এর ইলেকট্রনটা একটা আমার হয়তো p তে শিফট করে গেছে, তাহলে কনফিগারেশনটা হচ্ছে এরকম 1s1 2p1 এই ইলেকট্রনিক কনফিগারেশন। সেক্ষেত্রে আমার স্পেকট্রোস্কোপিক টার্ম যদি একই নিয়মে বের করতে চাই, তাহলে এখানে যে এল ভ্যালু যেটা হবে, ক্যাপিটাল এল ভ্যালু, সেটা এস এর জন্য আমরা 0, যেহেতু একটা p ইলেকট্রন রয়েছে তার জন্য স্মল এল ভ্যালু সেটার মান হচ্ছে 1, তার মানে ওভারঅল ভ্যালুটা কত হলো 1। l ইজ ইকুয়াল টু 1 কি এমপ্লাই করে, p টার্ম এমপ্লাই করে। তারপর যে দুটো ইলেকট্রন রয়েছে, যেহেতু এটা দুটোই দেখা যাচ্ছে যে স্পিন ভ্যালু প্লাস হাফ করে, তাহলে টোটাল স্পিন বা রেজাল্টেন্ট স্পিন যেটা হবে সেটা কিরকম হবে, একটা হবে হাফ আর একটিও প্লাস হাফ, তাহলে 1। তাহলে টোটাল স্পিন 1 যদি হয়, তাহলে স্পিন মাল্টিপ্লিসিটি দ্যাট ইজ 2s প্লাস 1, এই ভ্যালুটা আমি কত পাবো, 2s প্লাস 1 এই ভ্যালুটা একটার ক্ষেত্রে আমি 3 পাচ্ছি। এখন সম্ভব এমনও হতে পারে একটা আপ স্পিনে আছে আর একটা ডাউন স্পিনে থাকতে পারে, সেটাও সম্ভব। এবং সেটা যদি হয় তাহলে সেক্ষেত্রে স্পিন ভ্যালুটা কি হবে, এক্ষেত্রে 0 হতে পারে। তখন স্পিন মাল্টিপ্লিসিটির ভ্যালু কিন্তু আমার হয়ে যাচ্ছে 1। তার মানে স্পিনটা কিন্তু দু রকম সম্ভাবনা রয়েছে। তাহলে সেক্ষেত্রে এই p তে কিন্তু দুটো টার্ম পসিবল হয়ে যাচ্ছে, একটা আসবে 3p আর একটা হচ্ছে 1p লেভেল। এবং এখানে যে নিয়মটা এখানে অ্যাপ্লাই করা হচ্ছিল যে নির্ণয়ের ক্ষেত্রে, তাহলে যখন আমরা 3p এর ক্ষেত্রে l প্লাস s থেকে l মাইনাস s এই ভ্যালুগুলোকে যদি আমরা কনসিডার করি, তাহলে j এর কিন্তু মানগুলো ওখান থেকে আমরা বের করতে পারি। এখানে যে সিঙ্গলেট p পাওয়া যাচ্ছে, সেখানে j এর মান কত হবে, সিঙ্গলেট p এর ক্ষেত্রে l প্লাস s আর l মাইনাস s একই ভ্যালু হবে। কিন্তু ট্রিপলেট p এর ক্ষেত্রে j এর পসিবিলিটি কি হবে, l এর মান 1, তাহলে s এর মান 1, তার মানে 1 প্লাস 1 থেকে 1 মাইনাস 1 এই পর্যন্ত j এর স্প্যানটা তাহলে হচ্ছে 1 প্লাস 1 টু 1 মাইনাস 1। তার মানে এটা কি 2 থেকে 0 পর্যন্ত, যেহেতু ইন্ডিভিজুয়াল যে ভ্যালুগুলো ডিফারেন্স 1 করে, তাহলে 2 1 0। তার মানে এখানে যে ভ্যালুগুলো কি কি হতে পারে না, এখানে 3p2 একটা হবে, 3p1 হবে, 3p0 হবে। আর এটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে 1p এর ক্ষেত্রে একটাই পসিবিলিটি হচ্ছে, সেটা l প্লাস s করলে 1 প্লাস 0 দ্যাট ইজ 1। মানে এই সম্ভাবনাগুলো রয়েছে যে এটাকে যদি আমরা কনসিডার করি। নেক্সট যে বিষয়টা নিয়ে আসছি সেটা হচ্ছে মাইক্রোস্টেট ডিটারমিনেশন। আমরা এবার একটু পলি ইলেকট্রনিক সিস্টেমে করছি, যেখানে একের বেশি ইলেকট্রন রয়েছে, দুইয়ের বেশি ইলেকট্রন। সেই রকম সিস্টেমের ক্ষেত্রে মাইক্রোস্টেট কিভাবে ডিটারমিন করা যেতে পারে সেইটা একটু দেখা যাক। আমি একটা সিস্টেম বলছি, সে ধরা যাক একটা D5 সিস্টেম, অর্থাৎ ডি অরবিটালে 5টা ইলেকট্রন আছে। তাহলে সেই 5টা ইলেকট্রনকে রাখার ক্ষেত্রে মানে কতগুলো পসিবিলিটি হতে পারে, সেইটাই আসলে মাইক্রোস্টেটটাকে বের করার উপায়। মানে ব্যাপারটা কিরকম হচ্ছে না, আমরা জানি যে ডিতে 5টা এরকম অরবিটাল হয় এবং সেখানে দুটো করে ওরিয়েন্টেশন পসিবল হয়, একটা আপওয়ার্ড ডিরেকশন একটা স্পিন থাকবে, একটা ডাউনওয়ার্ড ডিরেকশনে। তাহলে এরকম করে টোটাল ক্যাপাসিটি কিন্তু আমার 10টা। সে আমি যখন একটা একটা করে যদি আমি ইলেকট্রনের হিসেব করি, ধরা যাক আমি ফার্স্ট ইলেকট্রনটাকে ইন্ট্রোডিউস করলাম একটা লেভেলে। তো এখানে ফার্স্ট ইলেকট্রনটাকে ইন্ট্রোডিউস করার ক্ষেত্রে আমি ইলেকট্রনটাকে এভাবে রেখেছি, আমি হয়তো এখানেও রাখতে পারতাম, এটাতেও রাখতে পারতাম, এটাতেও রাখতে পারতাম। তাহলে এরকম আপ স্পিন যদি রাখতাম 5টা সম্ভাবনা ছিল। আমি তো ভাবতে পারি এর উল্টোটাও তো সম্ভাবনা ছিল, অর্থাৎ যদি এইভাবে না রেখে আমি উল্টো দিকে রাখতাম, সেখানেও কিন্তু আমার 5টা সম্ভাবনা ছিল। অর্থাৎ প্রথম ইলেকট্রনটাকে যখন ইন্ট্রোডিউস করছি, তখন আমার ক্ষেত্রে কিন্তু 10টা পসিবিলিটি চলে এলো। ঠিক সেরকম ভাবে যখন একটা অকুপাইড হয়ে গেল, ফার্স্ট ইলেকট্রন চলে আসার পরে যখন আমি সেকেন্ড ইলেকট্রনটাকে
আনবো, তখন কিন্তু দেখা যাচ্ছে যে অলরেডি একটা সাইট অকুপাইড হয়ে গেছে। এটা ঠিক অনেকটা সেই বাসে যাত্রী ওঠার মতো, ফার্স্ট প্যাসেঞ্জারটা যখন উঠে গেছে তখন সেই সিটটা কিন্তু আর দ্বিতীয় প্যাসেঞ্জার পাবে না, তাহলে বাকিগুলোকে তাকে অ্যাভেল করতে হবে। তো তার কি কি হতে পারে সম্ভাবনা? ঠিক আছে, এখানে যদি তাকে থাকতে হয় তাহলে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল মেনে তাকে ওই রিভার্স পিনটাতে উল্টো দিকে বসতে হবে। এখানে একটা হলো, এখানে 2 3 4 5, আর কি কি সম্ভব? আরো 4টে পসিবিলিটি সম্ভব ছিল যেগুলো আপ স্পিনেই থাকতে পারতো। তার মানে 9টা সম্ভাবনা ছিল যদি সেকেন্ড ইলেকট্রনের ক্ষেত্রে। এরকম করে যদি আমি বাড়াতে থাকি ইলেকট্রনগুলোকে, তাহলে দেখা যাবে সেটা থার্ড ইলেকট্রনের ক্ষেত্রে দেখা যাবে 8টা সম্ভাবনা, ফোর্থ ইলেকট্রনের ক্ষেত্রে 7টা সম্ভাবনা হবে, এইভাবে চলতে থাকবে। তো এইভাবে ব্যাপারটা আমি সহজ করে বোঝানোর ক্ষেত্রে বললাম, কিন্তু এটা বের করে নেওয়ার কিন্তু খুব একটা সহজ ফর্মুলা আমাদের আছে, অর্থাৎ মাইক্রোস্টেট ডিটারমিনেশন কি করে সম্ভব সেটা দেখা যাক। নাম্বার অফ মাইক্রোস্টেটস, এইটা বের করার ক্ষেত্রে যে ফর্মুলাটা দেওয়া হয় n ফ্যাক্টোরিয়াল e ফ্যাক্টোরিয়াল h ফ্যাক্টোরিয়াল, কোনটার কি মানে আমি বলে দিই। এখানে nটা হচ্ছে নাম্বার অফ অ্যাভেলেবল সাইটস। আমি যদি এই এক্সাম্পলটাই ধরি, অর্থাৎ এটা যদি ডি অরবিটালের ক্ষেত্রে বলা হচ্ছে, তাহলে নাম্বার অফ অ্যাভেলেবল সাইটস মানে হচ্ছে যে কতগুলো সম্ভাবনা ছিল, মানে তার কাছে 10টা পসিবিলিটি ছিল। এইটা তাহলে তখন D5 এর ক্ষেত্রে যদি করি তাহলে দ্যাট শুড বি ফ্যাক্টোরিয়াল 10 ফ্যাক্টোরিয়াল। ই মানে কি? নাম্বার অফ ইলেকট্রনস, অর্থাৎ এখানে D5 সিস্টেম বলা হচ্ছে, অর্থাৎ 5টা ইলেকট্রন প্রেজেন্ট আছে। আর এইচ মানে কি? এইচ মানে হচ্ছে n মাইনাস ই, দ্যাট ইজ নাম্বার অফ হোলস, অর্থাৎ একটা অকুপেন্সির পরে বাকিগুলো মানে ইলেকট্রনটা এই কটা থাকার পরে বাকি যেগুলো পড়ে থাকলো তার হিসেবটা। তাহলে কি 5টা ইলেকট্রনের জন্য 5 ফ্যাক্টোরিয়াল। আর কি? তাহলে এইচ মানে হচ্ছে এখানে কি হবে, এইচ এর মান 10 থেকে 5 বাদ হবে, তার মানে এটাও 5 হবে। তাহলে এই ফর্মুলা। তাহলে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে এইভাবে করব। এটা ক্যান্সেল করে দিলাম। দেখা যাচ্ছে আমরা সেই জায়গাটায় পৌঁছে গেছি যেখানে এই ব্যাপারটা আমি এক্সপ্লেন করছিলাম। ব্যাপারটা এরকম, এই যে 10/1, তার মানে কি ফার্স্ট ইলেকট্রনের জন্য 10টা পসিবিলিটি, সেকেন্ড ইলেকট্রনের জন্য 9টা পসিবিলিটি, থার্ড ইলেকট্রনের জন্য 8টা, অ্যান্ড সো অন। এইভাবে চলতে থাকবে। এবং এইটাকে যদি আমি ভ্যালুটা করি তাহলে 252 এই ফলটা আমি পাবো। তার মানে হচ্ছে এইটা আর কিছুই নয়, এই যে D5 সিস্টেম, অর্থাৎ এই 5টা ইলেকট্রনকে এই ডি অরবিটালে রাখার এতগুলো পসিবিলিটি আছে, অ্যান্ড দিজ আর দ্য মাইক্রোস্টেটস। এখানে আমরা দেখে নিই যে মাইক্রোস্টেটগুলোকে কিভাবে আমরা, ওই যে 252টা এখানে আমরা দেখাতে চাইছি না, আমরা কয়েকটা অন্তত দেখে নিতে পারি। ml ভ্যালু এখানে কনসিডার করা হয়েছে, অর্থাৎ যেহেতু আমরা D5 এর কথা বলেছিলাম, তার মানে ডি এর ক্ষেত্রে আমরা কি জানি না, ডি অরবিটালের ক্ষেত্রে আমরা জানি যে সেখানে এল এর মান কত হয়, এল এর মান 2 হয়। এল এর মান যখন 2 হয় তখন এম এর মান কি কি হতে পারে, বা এম এল ভ্যালুস কি হয়, প্লাস এল টু মাইনাস এল, মানে +2 থেকে শুরু করে -2 পর্যন্ত। এটা আমাদের কিন্তু জানা বিষয়। এবং সেখানে ইলেকট্রনগুলোকে আমরা কিভাবে রাখছি, 5টা ইলেকট্রনকে আমি এইভাবে রাখতে পারি। এখানে এইটা বলার উদ্দেশ্য যে এইখানে যে আপ স্পিনে রয়েছে, তার মানে কি, তার এমএস ভ্যালুটা, অর্থাৎ স্পিন কোয়ান্টাম নাম্বার যেটা আমরা স্মল এসও বলে থাকি, এমএস ভ্যালুটা এখানে +12 এটাকে রিপ্রেজেন্ট করছে। ঠিক সেরকম ভাবে কেউ হয়তো এইভাবে আঁকছে, এরকমও হতে পারতো, এটাও একটা পসিবিলিটি। তো এরকম করে সেভারেল পসিবিলিটিস, বা সবগুলোই আমরা এইভাবে রাখতে পারতাম। তাহলে কিছু মাইক্রোস্টেটের সম্ভাবনা আমরা দেখলাম। এখানে এমএস ভ্যালুটা তখন কি বলা হবে, এমএস ভ্যালুটা যেহেতু উল্টো দিকে রয়েছে তখন এটা আসলে -12কে রিপ্রেজেন্ট করছে। তাহলে এইরকম ভাবে যখন এমএল ভ্যালুস গুলোকে আমরা যখন সাম আপ করব, তখন সেখান থেকে আমরা কিন্তু রেজাল্টেন্ট এমএল ভ্যালু পাবো, অর্থাৎ এমএল উইল বি সাম রাইজ টু গিভ ইউ এম ক্যাপিটাল এল।
ঠিক একই রকম ভাবে এমএস গুলোকে যখন, অর্থাৎ স্পিন কোয়ান্টাম নাম্বারগুলোকে যখন সাম আপ করবো, আগের ক্ষেত্রে আমি সেটাকে স্মল এস বলেছিলাম, এখান থেকে আমি এমএস বলছি, তাহলে সেগুলোকে যদি সাম আপ করি তাহলে তখন রেজাল্টেন্ট স্পিনটাকে পাওয়া যাবে। ভিডিওটা শেষ করার আগে খুব তাড়াতাড়ি বিষয়টা একবার রিক্যাপ করে নিই। সেটা হচ্ছে কি হলো ব্যাপারটা, ইন্ডিভিজুয়াল এল ভ্যালু তারা যখন তারা কম্বাইন করে ভেক্টোরিয়ালি তখন তারা দেয় ক্যাপিটাল এল ভ্যালু, সেরকম ইন্ডিভিজুয়াল এস ভ্যালু স্মল এস তারা যখন ভেক্টোরিয়ালি কাপল করে তখন তারা ক্যাপিটাল এস দেয়। এবার কি হচ্ছে, এই এল ভ্যালুগুলোর ম্যাগনিটিউডের ক্ষেত্রে আমরা একই ফর্মুলা, এই যে এল ভেক্টর যেটা ছিল তার যে রেজাল্টেন্ট ভেক্টর হবে ক্যাপিটাল এল ভেক্টর, অর্থাৎ দুটো এল, তো এরকম একটা স্পিন মোশন রয়েছে আর একটা মোশন এরকম, তার করসপন্ডিং ম্যাগনেটিক ফিল্ড একটা সে L1 হলো একটা L2 হলো, তাহলে তখন তাদের ক্ষেত্রে কি হবে, রেজাল্টেন্ট একটা স্পিন পাওয়া গেল, দ্যাট ইজ দ্য ক্যাপিটাল এল, এবং তখন তার ম্যাগনিটিউড হবে √L × L+1 h/2 পাই ইউনিট। সেরকম এস এর ক্ষেত্রেও ইন্ডিভিজুয়াল এস গুলো কম্বাইন করে এরকম ভাবে ক্যাপিটাল এস আমরা পাবো, স্মল এস, S1 S2 কম্বাইন করে ক্যাপিটাল এস পাওয়া গেল। তারপরে আমরা কি দেখলাম যে এল এবং এস যখন কম্বাইন করছে তখন তারা নতুন একটা টার্ম দিল, সেটা হলো জে, অর্থাৎ এল এবং এস কম্বাইন করে নতুন একটা কোয়ান্টাম নাম্বার দিল, যেটাকে ছিল ইনার কোয়ান্টাম নাম্বার, দ্যাট ওয়াজ এস জে, এবং সেখানেও কিন্তু এল এবং এস এর কম্বিনেশনের ফলে আমরা দেখেছি L+S থেকে L-S এইভাবে তারা কোয়ান্টাইজড অবস্থায় থাকে। এবার দেখে নিই ক্লোজ শেলের ক্ষেত্রে কি ব্যাপারটা হয়, অর্থাৎ আমরা এমন একটা কনফিগারেশন, সে ক্লোজ শেল মানে সে D10 কনফিগারেশন, সেক্ষেত্রে কি হবে, এই একই নিয়মে আমরা যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে দেখা যাচ্ছে ml এর ভ্যারিয়েশন 2 থেকে -2 পর্যন্ত, তাহলে 10টা ইলেকট্রনকে রাখার একটাই পদ্ধতি, আমি এখানেই দেখিয়ে দিচ্ছি, তাহলে 10টা ইলেকট্রনকে এইভাবে রাখবো। তাহলে সেক্ষেত্রে যদি আমাকে বলা হয় যে স্পেকট্রোস্কোপিক টার্মটা কি হবে, সেখানে কিন্তু একটাই টার্ম পাওয়া যাবে, অর্থাৎ এখানে সব সামগুলোকে করতে হবে, অর্থাৎ ক্যাপিটাল ml, তার মানে এটা সাম আপ করলে ml পাওয়া যাবে, যেটা ইমপ্লাই করবে ক্যাপিটাল এল ভ্যালুটা দেবে। ঠিক একই রকম ভাবে এমএস ভ্যালুকে যখন সাম আপ করা হবে তাদের এক্স অ্যাক্সিস জেড অ্যাক্সিসের প্রজেকশন, তাদের যে সামটা হবে সেখান থেকে আমরা টোটাল স্পিনটাকে ক্যালকুলেট করতে পারবো। অর্থাৎ প্রত্যেকটাকে যদি কনসিডার করা হয়, এখানে দুটো ইলেকট্রন রয়েছে, তার মানে এখানে ক্যাপিটাল এল ভ্যালুগুলো মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল এমএল ভ্যালুগুলোর সাম আসলে। তাহলে কি হবে, এখানে দুটো ইলেকট্রন 2 2 4, এখানে হলো এখানে 5 6, এটা 0, আবার দেখা যাচ্ছে এখানে -1 -2 ক্যান্সেল হয়ে যাবে, আবার এখানেও দুটো ইলেকট্রন রয়েছে -2 -2, তাহলে ওভারঅল যে এল ভ্যালুটা পাবো সেটা কিন্তু 0 হয়ে যাবে। ঠিক একই রকম ভাবে ক্যাপিটাল এস যেটা হবে সামেশন অফ স্মল এস, তার মানে কি প্লাস হাফ মাইনাস হাফ প্লাস হাফ মাইনাস হাফ, এইভাবে কিন্তু গোটা ব্যাপারটা ক্যান্সেল আউট হয়ে যদি যায় তাহলে ক্যাপিটাল এস এর মানটাও কিন্তু 0 হয়ে যাবে। তাহলে তার করসপন্ডিং স্পেকট্রোস্কোপিক টার্ম কি হবে, L is equal to 0 implies the S টার্ম, এখানে টোটাল স্পিন 0 হচ্ছে, তাহলে 2s + 1 স্পিন মাল্টিপ্লিসিটি 1, তাহলে যে টার্মটা পাওয়া গেল দ্যাট ইজ 1s। তাহলে ক্লোজ সেলের ক্ষেত্রে এই কনফিগারেশন, এই 1s রাদার বলা ভালো 1s 0, তার কারণ L+S হচ্ছে 0 + 0 0। এটা শুধুমাত্র D10 এর ক্ষেত্রে নয়, আমি যদি এখন আমি P6 কনফিগারেশন বলি বা S2 কনফিগারেশন বলি বা F14 কনফিগারেশন বলি, তাদের ক্ষেত্রে কিন্তু সব ক্ষেত্রেই 1s 0 এই স্টেটটাকে পাওয়া যাবে। ভিডিওটা এখানেই শেষ করা হচ্ছে, পরবর্তী ভিডিওতে আমরা গ্রাউন্ড টার্ম কি করে ডিটারমিন করা যায় সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব।